নমস্কার, আমি আশিস বসাক। আজকে হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর, সমাজ সংস্কৃতি দর্পণ। আর দর্পণ মানে মিররের এ পাশে পেয়ে গিয়েছি উত্তম পাল, এমিনেন্ট পোয়েট অ্যান্ড রাইটার। উত্তমবাবু, স্বাগত হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিররে। নমস্কার। উত্তমবাবু একজন প্রথিতযশা সাহিত্যিক, লেখক, একজন খুব ভালো মনের মানুষ, তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে আলাপ। আর আজকে প্রথমবার আমার সাথে হ্যালো কলকাতা লাইভে। তাই যেরকম প্রথমেই দেখা হলেই যে একটা সুন্দর কিছু দেওয়ার ইচ্ছা থাকে, আমাদের আক্ষরিক অর্থে আমরা বলি গোল্ড মেডেল, আমরা গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছি আমাদের উত্তম পালের চওড়া বুকে। আর ILF সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন আমাদের ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন, এর সম্বন্ধে আমরা পরে বলবো, উত্তমবাবুকেও চাই এখানে সেটি প্রদান। আর আমরা ফুল বা ফল সাধারণত দেই না, দেই আমাদেরই ফল মানে সুফল, সেটা হচ্ছে আমাদের বই, ILF এর বই, ILF 100-তে 100। এই সব কিছু আমরা পরে বলবো। এখন চলে যাচ্ছি উত্তম বাবুর ডিফারেন্ট অ্যাচিভমেন্টস নিয়ে। উত্তম স্যার, অনেক দেখতে পাচ্ছি আপনারও সুফল আমার হাতেই আছে, সেগুলো সম্বন্ধে পরে জানবো। একটু চলে যাই আপনার একদম স্টার্টিংয়ে, শুরুয়াতটা কেমন করে হয়েছিল? মানে এই যে এত কিছু আমরা দেখতে পাচ্ছি লেখা বা সাহিত্য জগতে আপনার অনুপ্রবেশ, সেটা কিভাবে হয়েছিল? আমি শিক্ষকতা শুরু করি এবং শিক্ষকতা করতে করতে তার অনেক আগে থেকেই আমি যখন দীর্ঘ সময় প্রাইভেট টিউশন বা আমার চাকরির পড়াশুনো, তারও আগে স্টুডেন্ট লাইফ যখন প্রথম, তখন থেকে আমার লেখালেখির প্রতি একটা আগ্রহ ছিল। তখন থেকে আমি লিখতে চেষ্টা করতাম। কোনো একটা ঘটনা, কোনো একটা বিষয় যখন আমি কোনো নামী লেখকের লেখা পড়ছি, পড়ে আমার ভালো লাগছে, তখন আমার মনে হচ্ছে যে আমি কেন লিখতে পারি না, আমি তো চেষ্টা করতে পারি লেখার জন্য। তো তখন থেকেই আমি একটা কবিতা, একটা ছোট গল্প, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আমি যেটা আমার মনের মধ্যে একটা দাগ কাটতো বা ভালো লাগতো, সেরকম একটা বিষয়ের কোনো ভালো লাগার বিষয় পেলেই আমি সেটা লেখার চেষ্টা করতাম। তবে ছাপানো হতো না, ছাপানোর পর্বটা অনেকটা পরে। ছোট ছোট যেসব ম্যাগাজিন বা পত্রিকা, সেখানে দু একটা লেখা বেরোতো। লেখা পড়ে কেউ যদি বলতো যে হ্যাঁ লেখাটা খুব ভালো লাগলো বা ভালো লাগছে, তখন ভীষণ একটা অনুপ্রাণিত হতাম। সেখান থেকে আমার লেখার শুরু, এবং আমি সেখান থেকে লেখালেখি শুরু করি, চর্চা শুরু করি আর কি। কি ধরনের টপিকের উপরে আপনি মূলত ফোকাস করেন আপনার লেখাগুলা? বেসিক্যালি আমি উপন্যাস লিখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ উপন্যাস হচ্ছে অনেকটা গ্র্যান্ডারে লেখা যায়, অনেক ডিটেলে চরিত্রকে, ঘটনাকে প্রকাশ করা যায়। ছোট গল্প প্রথমে লিখেছি, কিন্তু ছোট গল্প লিখতে লিখতে তারপরে যেটা আমার মনে হলো যে আমি উপন্যাসে এসে, এবার উপন্যাস লেখা তো একটা অনেক বড় ব্যাপার, অনেকটা দীর্ঘসূত্রিতার ব্যাপার। তো আমি যখন লেখা শুরু করলাম, প্রথমে মনে হলো উপন্যাস আমি পারবো কয়েকটা ছোট গল্প লেখার পর। তো তারপরে লিখতে লিখতে আস্তে আস্তে হলো, এবং উপন্যাস লেখার ক্ষেত্রে আমার মনে হলো যে সত্যি আমি নিজের মতো করে চরিত্রকে, ঘটনাকে আমার মতো করে আমি সুন্দর করে উপস্থাপন করতে পারি, লিখতে পারি, বা আমি যেটা বলতে চাইছি সেটা আমি সেখানে প্রেজেন্ট করতে পারি। সেই কারণে আমার উপন্যাস লেখার প্রতি আগ্রহ অনেক বেশি। তাছাড়া আমি কবিতা, ছোট গল্প তো লিখি, বিভিন্ন পত্র পত্রিকাতেও বেরোই। আর প্রবন্ধ, সাহিত্যের এই যেসব ক্ষেত্র, সেখানে আমি চেষ্টা করি লেখার আর কি, যখন যেটা হয়। ফ্যান্টাস্টিক। উত্তম বাবু উপন্যাসের কথা বলছিলেন। শর্মিলা, এটি সপ্তর্ষি প্রকাশন পাবলিকেশন থেকে তার একটি উপন্যাস। আই থিঙ্ক এটা আপনার ফার্স্ট, রাইট স্যার? হ্যাঁ, মানে এর আগে একটা লিখেছিলাম, কিন্তু শর্মিলা একটু গ্র্যান্ডারে লেখা হয় এবং শর্মিলার প্রচারটাও ভালো হয়েছে। শর্মিলা থেকেই বলা যেতে পারে যে শুরুর দিকের লেখা আমার, অ্যাট লিস্ট আপনার যেটা নাকি, হ্যাঁ, যেটা নাকি কভার পেজ বা যেটা নামটা হিসেবে আমি জাস্ট ভেঞ্চার করছি, একটি হয়তো নারী কেন্দ্রিক চরিত্র নিয়ে একটু 2-3 লাইনে যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন। শর্মিলা, অ্যাকচুয়ালি শর্মিলা লেখাটা যদি কেউ পড়ে,
তাহলে সে বুঝতে পারবে, নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এখানে যে কেন্দ্রীয় চরিত্র, আমার উপন্যাসের প্রধান যে চরিত্র, সে হচ্ছে শর্মিলা। শর্মিলা উপন্যাসে আমি যেটা ফোকাস করতে চাইছি, বেসিক্যালি যেটা বলতে চাইছি, সেটা হলো যে শর্মিলাতে বেশিরভাগ পরিবারে, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে মেয়েদের স্থান, সেখানে আমরা প্রত্যাশা করি যে পুত্র সন্তান প্রত্যাশা করি। তো প্রথম সন্তান যদি কন্যা হয়, তারপরে যেটা বাস্তব ঘটনা সেটা হচ্ছে বাবা মায়েরাও আশা করে যে একটা পুত্র সন্তান হোক, কিন্তু দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাহলে সে সংসারে তার পিতামাতা কাছ থেকেই যেন একটা অবহেলা থেকেই তার মানে অনাকাঙ্ক্ষিতভাবে তার জন্ম হয়, এবং জীবনের শুরু থেকেই যেন তার মধ্যে তার প্রতি একটা অবহেলা শুরু হয়। যদিও পরবর্তীতে হয়তো জন্মের ব্যাপারে তো কারোর কিছু করার থাকে না, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেক্ষেত্রে সেই সন্তানকে মেনে নিতেই হয়। কিন্তু একটি মেয়ের জীবনে যে স্ট্রাগল শুরু থেকে চলতে থাকে, তাকে আমাদের সমাজে, যতই আমাদের সমাজ আধুনিক হোক না কেন, এই আধুনিক সমাজেও, আধুনিকতার মধ্যেও নারীর স্থান যদিও আমরা বলি যে সমান, কিন্তু তবু একটি নারীকে কিন্তু তার জীবনে অনেক স্ট্রাগল করতে হয় নিজেকে, নিজের বাপের বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে, এবং শ্বশুর বাড়িতে যদি অনেকেরই দেখা যায় যে মনের মতো, নিজের মনের সাথে মনের মতো সঙ্গী যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তাকে অনেক লড়াই, অনেক স্ট্রাগল করে জীবনে টিকে থাকতে হয়। সেই টিকে থাকার লড়াই হচ্ছে শর্মিলা। সেরকমই একটা চরিত্র আমি লিখেছি এই উপন্যাসে, এবং এই উপন্যাসটা পড়লে নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের কোনো মেয়ে যদি পড়ে বা সমাজের মানুষ, তাহলে তাদের মনে হবে যে এই উপন্যাসটি যেন এরকম শর্মিলা আমাদের সমাজে তাকালে অনেক আছে। ফ্যান্টাস্টিক। আমার হাতে আরেকটি বই আছে, স্বপ্নভূমি। স্বপ্নভূমি অমর মিত্রের ভূমিকায় সমৃদ্ধ, ঐতিহাসিক প্রেক্ষাপটে দেশভাগের আখ্যান, আমাদের উত্তম বাবুর লেখা স্বপ্নভূমি। এটারও নাম শুনেই বা আমরা কভার পেজটা দেখে একটা আন্দাজ করতে পারছি, তাও যদি যিনি লেখক, যিনি স্রষ্টা, তিনি যদি একটু আমাদের বুঝিয়ে দেন। স্বপ্নভূমি উপন্যাসটা আমি 2023 সালের মাঝামাঝি লিখেছি। মাঝামাঝি বলবো না, ওই অক্টোবর নভেম্বর এরকম সময়ে প্রকাশিত হয়েছে উপন্যাসটা। এই উপন্যাসটা লেখার পেছনে এটাকে বলা যেতে পারে যে এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা। স্বপ্নভূমি উপন্যাসটার যে ঘটনা, আমি বেসিক্যালি লিখতে চাই যে মানুষের বৃহৎ সমাজ এবং বৃহৎ জনসমাজ যে সমস্যা নিয়ে বেঁচে থাকে, সেরকম কোনো সমস্যার বিষয় আমাকে খুব টানে, এবং সেরকম বিষয় নিয়েই আমি স্বপ্নভূমি লিখেছি। যে পূর্ববঙ্গের যে দেশভাগ নিয়ে 1947 সালে যখন দেশভাগ হলো, এবং দেশভাগ হওয়ার পরে যে বিরাট একটা হিন্দু সমাজ যারা ওদেশ থেকে এদেশে আসা শুরু করলো, তাদের একটা গতিপথ দেখা গেল যে পূর্ব থেকে তারা পশ্চিমের দিকে আসছে, এবং টিল নাও এখনো তারা কিন্তু ওদেশ থেকে এদেশে আসছে। এবার এখানে এদেশে এসে তাদের যে একটা রিফিউজি, এবং তারা ইললিগালি অনেকে এসে নিজেদেরকে এখানে স্ট্যাবলিশড করে, তাদের যে লড়াই সংগ্রাম, দেশ ছেড়ে আসা এবং শেকড় ছেড়ে আসার যে যন্ত্রণা, সেই বিষয়টাকে আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার এই উপন্যাস স্বপ্নভূমিতে। স্বপ্নভূমি বইটা পাঠক মহলেও খুব জনপ্রিয় হয়েছে, এবং আশা করব যে বইটা পাঠকদের কাছে আরো বেশি পাঠকরা এই বইটা নেবেন, কিনবেন এবং পড়বেন। উত্তম স্যার, আপনার কথা শুনতে শুনতে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে অনেক রিসার্চ নিশ্চয়ই এই একটা উপন্যাস লিখতে গেলে, বিশেষ করে এরকম একটা উপন্যাস যেটা নাকি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা, তো নিশ্চয়ই অনেক রিসার্চ বা অনেক ইনডেপথ স্টাডি করতে লাগে নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই। তো এত টাইম কি করে পান আপনি? যেরকম বললেন একজন টিচার, সাকসেসফুল টিচার, প্লাস অফকোর্স সোশ্যাল লাইফ মেনটেন করছেন, তারপরে এত পড়াশোনা করে একটা বই লেখা, মানে সেটা তো সন্তান প্রসবের চেয়েও বেশি আমার মনে হয় সময় সাপেক্ষ তো বটেই, এবং যদি আমি ইউজ করতে পারি কথাটা কষ্টসাধ্য।
তা কিভাবে আপনি অনুপ্রেরণা লাভ করেন এবং কিভাবে এগিয়ে চলছেন লাইফে? আমি মনে করি যে কোনো বিষয়ে যদি আপনার প্যাশন থাকে, মানে আপনার মধ্যে যদি কোনো বিষয়ের প্রতি ভালোবাসা থাকে, গভীর ভাবাবেগ থাকে, তাহলে সেই বিষয়টাকে আপনি আপনার সময় আপনি বের করে নিতে পারবেন। সেই প্যাশন থেকে আপনি সময় খুঁজে নেবেন। তো আমার ক্ষেত্রেও সেটা ঘটেছে। আমি ব্যক্তিগত জীবনে প্রফেশন আমার শিক্ষকতা। তো শিক্ষকতা সেখানে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে আমাকে তো কাজ করতেই হয়। তার মধ্য থেকে আমি সময় বের করে নিই। এবং যেটা আপনি বলছিলেন যে এই স্বপ্নভূমি উপন্যাসটা লিখতে গিয়ে আমাকে সত্যি অনেক বই দেখতে হয়েছে, সেখান থেকে ইনফরমেশন নিতে হয়েছে, উইকিপিডিয়া দেখতে হয়েছে, অনেকগুলো বই, কোন কোন বই আমি ফলো করেছি বা কোন বই আমায় তথ্য পেয়েছি বিভিন্ন, সেটার একটা লিস্ট আমার বইয়ের পেছনে দেওয়া আছে। তো সত্যি অনেকটা পড়াশুনো করতে হয় এবং এই ধরনের বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপটে কোনো লেখা লিখতে গেলে সেক্ষেত্রে তো কোনো ভুল তথ্য দেওয়া যায় না, তো লেখককে অনেক স্টাডি করে লিখতে হয়। এবং অ্যাকচুয়ালি এই লেখাটা আমি আমার ব্যক্তিগত শিক্ষক হিসাবে আমার সাবজেক্ট অ্যাকচুয়ালি ইংরাজি। তো সেখানে আমি অমিতাভ ঘোষের একটা বই পড়েছিলাম, দ্য শ্যাডো লাইন্স। অমিতাভ ঘোষ যিনি খুব রিনাউন্ড রাইটার, নোভেলিস্ট, আমার খুব প্রিয়। তো অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স পড়ে আমি খুব অনুপ্রাণিত হই এবং আমার মনে হয় যে আমি এই বিষয়টাকে নিয়ে, যে পূর্ববঙ্গের যারা দেশ স্বাধীন হওয়ার পরে ওখানকার যারা হিন্দু বাঙালি, তাদের যে সমস্যা, আমরা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের সাথে কথা বললে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের বহু মানুষ, প্রায় 70 থেকে 75% মানুষ, তারা কিন্তু তাদের বাবা বা ঠাকুরদা বা তাদের বংশের যে কেউ, তারা কিন্তু ওপার বাংলা থেকে এসেছে। এবং এই যে ওপার বাংলা থেকে তারা এসেছে, তাদের যে যন্ত্রণা, সেটা আমাকে খুব টাচ করেছে এবং সেই কারণে আমি এই উপন্যাসটা চেষ্টা করেছি একটু ইতিহাস স্টাডি করে লেখার। ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে। আমরা আছি হ্যালো কলকাতা লাইভ, হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর। আর আজকে দর্পণ, আমাদের মিররে যিনি প্রতিফলিত হচ্ছেন, দি ওয়ান্ডারফুলি ট্যালেন্টেড এমিনেন্ট পোয়েট অ্যান্ড রাইটার উত্তম পাল। ফ্যান্টাস্টিক একটা আলোচনার মধ্যে আছি। উপন্যাস, ছোট গল্প, আর আমরা শুনছি তার জীবনের অভিজ্ঞতা এবং তার রিসার্চ ওয়ার্কের এত সুন্দর সুন্দর প্রতিফলন। আগের দুটি সুন্দর সুফল আমরা দেখাতে পেরেছি, শর্মিলা, স্বপ্নভূমি, আরো অনেক লেখা আছে। এই প্রসঙ্গে স্বপ্নভূমি প্রসঙ্গে একটা কথা বলবো, যে স্বপ্নভূমির পাবলিশার হচ্ছে প্রিয়া বুক হাউস। প্রিয়া বুক হাউস এই পাবলিকেশন থেকে বইটা বেরিয়েছে। ফ্যান্টাস্টিক। আরেকটি খুব সুন্দর বই যেটি বহুল প্রচলিত, ক্রিটিক্স দ্বারা সমাদৃত, ক্রিটিক্যাল রিভিউ খুব ভালো, আত্মনির্ভর, অভিযান পাবলিশার্সের পক্ষ থেকে আত্মনির্ভর, অফকোর্স কম্পোজড বাই উত্তম পাল। এই বইটাও আমরা জানি আমাদের সাহিত্য মহলে খুব বহু চর্চিত। তো এটার যদি টপিকটা নিয়ে প্লিজ বলেন। যুবক যুবতীদের স্বপ্নের উপাখ্যান। হ্যাঁ, ট্যাগলাইনটা খুব সুন্দর। হ্যাঁ, এটা আত্মনির্ভর উপন্যাসটা আমি আপনাকে ইতিমধ্যে বলেছি যে আমি যে লেখাগুলো লেখার চেষ্টা করি বা যেটা আমার মনের মধ্যে মনে হয় যে এই বিষয়টা নিয়ে লেখা দরকার, সেটা হচ্ছে বৃহৎ জনসমাজ, বৃহৎ মানুষ, একটা বড় সংখ্যক মানুষ যারা বিষয়টা নিয়ে মানে প্রভাবিত কোনো বিষয়, যা একটা অনেক সংখ্যক মানুষকে প্রভাবিত করে, সেরকম একটা বিষয় আমি নির্বাচন করেছি। এর আগে স্বপ্নভূমির কথা বললাম, যেটা স্বপ্নভূমির আরেকটা বিষয় আমি বলবো যে যেটা আমরা সিএ চালু হচ্ছে, আপনারা জানেন নিশ্চয়, আমরা খবরের কাগজ বা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হচ্ছে, সেটা কেন হচ্ছে সেই কারণটা অনুসন্ধান করলে কিন্তু আমার স্বপ্নভূমিতে পাবেন। আর পরবর্তী বই যেটা বলছেন আত্মনির্ভর, এই আত্মনির্ভরটাও কিন্তু একটা যুবক যুবতীদের যে সমস্যা সেটা নিয়ে লেখা। যুবক যুবতীদের কি ধরনের সমস্যা, যে প্রত্যেক পরিবারে একজন যুবক বা যুবতী, তারা কিন্তু শিক্ষিত হওয়ার পর তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা কিন্তু আত্মনির্ভর হতে চায়। কোনো একটা চাকরি, একটা স্বনির্ভরতা, সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে বা স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে
বর্তমান প্রেক্ষাপটে এই আধুনিক সমাজ ব্যবস্থায় বা আমাদের দেশে, আমাদের স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গে আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে খবরের কাগজ খুললে যে বিভিন্ন রকম নিয়োগ দুর্নীতির খবর আমরা দেখতে পাচ্ছি। তো এটাতে কিন্তু যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা চাকরির জন্য প্রত্যাশা করে, যে চাকরি পেতে চায় বা চাকরির পড়াশুনো করছে, পরীক্ষা দিচ্ছে, তারা স্বপ্ন পূরণের জন্য তারা অনেকটা অগ্রগামী হওয়ার জন্য মন তৈরি করছে, তারা কিন্তু তাদের মানসিকতা এবং তাদের সেই স্বপ্ন কিন্তু আঘাতপ্রাপ্ত হচ্ছে এই খবরগুলো দেখে। তো তাদের কথা বলেছি আমি, যে কতগুলো যুবক যুবতী, কতগুলো মানুষ তারা স্বনির্ভর হওয়ার জন্যে কিভাবে লড়াই সংগ্রাম এবং কিভাবে চেষ্টা তারা করছে, কিন্তু সেই কোথাও যেন একটা সমস্যায় তারা সমস্যাগ্রস্ত হচ্ছে এবং তাদের সেই স্বপ্ন কোথাও গিয়ে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেই বাধাটা পেরিয়ে কেউ সাকসেসফুল হচ্ছে, কেউ হতে পারছে না, সেরকম একটা বিষয় নিয়ে যে যুবক যুবতীদের স্বপ্নের গল্প হচ্ছে আত্মনির্ভর। যে কোনো যুবক বা যুবতী যদি আমার আত্মনির্ভর বইটা পড়ে তাহলে তার মনে হবে যে এইখানে যে গল্পটা সেটা বোধহয় লেখক আমার কথা ভেবেই লিখেছেন, এটা মনে হবে, এটা আমি বলতে পারি আপনাকে। ওয়ান্ডারফুল। আর উত্তম বাবু, যদিও আপনি মূলত বাংলাতে একের পর এক খুব সুন্দর সুন্দর উপন্যাস, ছোট গল্প এবং বিভিন্ন ম্যাগাজিনেও বেরোয়, কিন্তু যেহেতু আপনার একটা এক্সপার্টাইজ আছে ইংরেজিতে, তো আপনার কি ইংরেজিতে লিখবার ইচ্ছা বা অন্য কোনো রকম কিছু এক্সপ্লোর করবার কোনো বাসনা আছে, মানে একদম নিয়ার ফিউচারে? হ্যাঁ, এটা বাংলা মানে ইংরেজি তো একটা ইন্টারন্যাশনাল সাহিত্য, এর একটা বিরাট গ্র্যান্ডার অল ওভার ওয়ার্ল্ড এই সাহিত্যের সমাদর রয়েছে। আমাদের দেশেও অনেকে ইংরেজি ভাষায় লেখালেখির চেষ্টা করে। তো বাংলা আমার মাতৃভাষা, বাংলা ভাষার প্রতি আমি মায়ের মুখ থেকে যে ভাষা শিখেছি তার প্রতি আমার একটা অন্যরকম সফট কর্নার, একটা দরদ আছে। তো বাংলা সাহিত্য, ইংরাজি সাহিত্য, সাহিত্যের ক্ষেত্রে তো এইভাবে ক্লাসিফাই করা যায় না, কিন্তু আমার ইচ্ছা আছে বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরাজিতেও চর্চা করার ইচ্ছা আমার আছে। আমি ইনফ্যাক্ট একটা ইনফরমেশন আপনাকে বলবো, সেটা হলো আমার এই যে স্বপ্নভূমি, এই স্বপ্নভূমি আমি ইংরাজিতে কাজ চলছে, এটা অদূর ভবিষ্যতে হয়তো এটা ইংরাজিতে বের হবে এই বইটা। তো ইচ্ছা আছে আমার ইংরেজিতেও লেখার বাংলার পাশাপাশি। আর ইংরেজি সাহিত্য, ইংরেজি নাট্য, এই পটভূমিকায় মানে আপনার রোল মডেল বা আপনার আদর্শ কে? অবশ্যই উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তো উইলিয়াম শেক্সপিয়ারকে তো ইংরেজি সাহিত্য কি সারা পৃথিবীর যে কোনো সাহিত্যের সাথেই, মানে সাহিত্যের কথা বললেই শেক্সপিয়ারের নাম সবার আগে চলে আসে। একদম, তিনি একদিকে যেমন পোয়েট, অন্যদিকে তিনি বিরাট নাট্যকার। একদমই। তো তার কোনো কবিতা বা নাটক বা কোথা থেকে ছোট্ট কিছু লাইন বা কিছু যদি আপনি বলতে চান মানে ইংরেজি সাহিত্য বা ইংরেজি ভাষার উপরে, তাহলে আমরা সবাই খুব ভালো লাগবে। বিকজ যেটা আপনি বললেন বাংলা মাতৃভাষা বা আপনি এটাকে নিয়ে এগিয়ে চলছেন, কিন্তু আপনার ইংরেজি প্রতিও যে ভালোবাসা, সেটা যদি একটু আমরা আমাদের দর্শক বন্ধুদের সামনে এক্সপ্লোর করতে পারতাম। ইংরাজি তো শেক্সপিয়ারের অনেক কোটেশন আছে, তো কোটেশনের তো অভাব নেই। ম্যাকবেথ, একটা সময় অনেক তিনি ট্র্যাজেডি লিখেছেন, কমেডি লিখেছেন। তো ম্যাকবেথ, জুলিয়াস সিজার, ওথেলো, এরকম পরপর আমরা তো মেজার ফর মেজার, 12th নাইট অনেক লিখেছেন তিনি। তার মধ্যে টেম্পেস্ট, যদি একটা দুটো লাইন যদি মনে থাকে। আমার একটা মনে পড়ে, আমার খুব প্রিয় লাইন, যেটা আমরা সপ্তপদী সিনেমাতে দেখেছি। উত্তম কুমার এবং সুচিত্রা সেন এর যে একটা দৃশ্য ছিল, যেখানে মানে স্বর্গীয় উৎপল দত্তের ভয়েস ছিল, যেখানে সেই লাইন আমার খুব ফেভারিট। তো সেখান থেকে আমি কয়েক লাইন বলার চেষ্টা করছি। It is the cause, my soul, let me not name it to you, you chased stars, it is the cause. Yet I will not shed her blood, nor scared that whiter skin of hers than snow and smooth as monumental alabaster. Yet she must die, else she betray more men. If I quench thee, thou flaming minister, I can again thy former light restore. Should I repent me, put out thy light.
ফ্যান্টাস্টিক, হঠাৎ করে বলেছি তাও যে আমাদের উত্তম স্যার আমাদেরকে একটা গিফট দিলেন, সেটাই বড় পাওনা আমাদের কাছে। আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিরতির পরে। সঙ্গে থাকুন হ্যালো কলকাতা সোশিও কালচারাল মিরর লাইভ উইথ এমিনেন্ট পোয়েট অ্যান্ড রাইটার উত্তম পাল। ফিরে আসলাম হ্যালো কলকাতা লাইভ উইথ উত্তম পাল। তার উপন্যাসের প্রতি ভাব ভালোবাসা, তার উপন্যাসের আউটপুট আমরা কয়েকটা দেখতে পারলাম, আরও অনেক বাকি আছে। অফকোর্স আগামী বেশ কয়েকটা বছরে আরও অনেক উপন্যাস আমরা গিফট পাবো। ছোট গল্প হঠাৎ বৃষ্টি এবং এটা কিন্তু এবারে আমাদের কলকাতা বই মেলার একটি মুখ্য আকর্ষণ ছিল। আর আমি খুব লাকি যে পঙ্কজ বসাক, আমার দাদা, আমার বন্ধু, তার যে প্রকাশনা নিউ ভারত সাহিত্য কুটির, তাদের যে বিশাল বড় আয়োজন হয়েছিল SBI অডিটোরিয়ামে, এখানে কিন্তু আমাদের উত্তমদা সেখানে মঞ্চে ছিলেন এবং এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লিজেন্ডারি, আমাদের বেঙ্গলি লিটারেচার ওয়ার্ল্ডের লিজেন্ডারি ফিগার, তার হাত থেকে, রাইট উত্তম স্যার? আপনার কাছে এটা একটা সারা জীবনের গর্বের বস্তু যে এই বইটি আপনার প্রকাশিত হয়েছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলার SBI অডিটোরিয়ামে, হঠাৎ বৃষ্টি, এবং প্রকাশিত হয়েছে নিউ ভারত সাহিত্য কুটির। যদি একটু ছোট গল্পের জাস্ট একটা দুটো টপিকস বলেন, কারণ ছোট গল্প তো একটা সম্ভার নিশ্চয়ই অনেকগুলোই আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ছোট গল্প আছে। আমি এই বইটাতে পঙ্কজদা আমায় বলার পরে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই বইটা শেষ করি। তো বইটাতে অনেক ধরনের বিভিন্ন স্বাদের এটা একটা ছোট গল্পের বই। এখানে আমি একটা দুটো গল্পের কথা বলবো, যেমন প্রথম গল্প যেটা হঠাৎ বৃষ্টি, সেটা একটা খুব মিষ্টি প্রেমের গল্প, সেটা অসাধারণ, সেটা একটা অনেকগুলো গল্পের মধ্যে একটা অন্যতম গল্প। আরেকটা এই যে র্যাগিং বলে একটা গল্প আছে, যেটা আমাদের র্যাগিং নিয়ে সাম্প্রতিককালে অনেক ঘটনা ঘটেছে কলকাতায়। তো যেটা আমাকে খুব হার্ট করে র্যাগিং বিষয়টা, এটা একটা খুব স্বপ্নের মতো স্বপ্ন দেখা একটা যুবকের, একটা অল্প বয়সী ছেলে যে পড়াশুনো করতে গিয়ে তার জীবন চলে যায়, এটা ভীষণ পীড়া দেয় আমাদেরকে, সেই বিষয়টা নিয়ে লেখা আছে। এছাড়াও আত্মহত্যা বলে একটা গল্প আছে, দ্বিতীয় জীবন, সুন্দরবনে অভিযান, বহ্নি শিখা, অ্যাক্সিডেন্ট, অনেক ধরনের গল্প আছে সেখানে। রহস্য আছে, প্রেম আছে, সেখানে সামাজিক সমস্যা আছে, অনেক দুটো একটা ভৌতিক গল্প আছে, একটা গোয়েন্দা গল্প আছে, গোয়েন্দা অভিনব বলে। তো অনেক ধরনের ভিন্ন স্বাদের গল্প নিয়ে এই সংকলন, এটা গল্প সংকলন। আমার কোয়েশ্চেনটা রিপিট করব, যেটা কিছুক্ষণ আগে করেছিলাম, এত বিভিন্ন টপিকস নিয়ে এই যে লিখছেন, অফকোর্স রিসার্চ ওয়ার্ক তো লাগবেই। ধরুন আপনি যখন পুরো কল্পনার প্রসূত একটা গোয়েন্দা কাহিনী লিখছেন, তাও তো আপনাকে রিয়েলিটির সাথে, বাস্তবের সাথে মিলেমিশে চলতে লাগবে, তাই না? তো এত রিসার্চ ওয়ার্ক করছেন, আপনার শিক্ষকতা চলছে, আপনার বই, আর যেটা বললাম সোশ্যাল লাইফ চলছেই। তো কবিতার বই কবে আমরা পেতে পারি আমাদের উত্তম বাবু? কবিতা অনেক লিখেছি, মানে পত্রপত্রিকায় বেরোয়, কিন্তু এখনো কবিতার বই সেইভাবে ছাপা হয়নি। তবে অদূর ভবিষ্যতে নিশ্চয় হবে। আমি লিখছি কবিতা লেখাও আছে, তো কবিতার বইও বেরোবে, আশা করতে পারেন। তাহলে আমাদের দর্শক বন্ধুদের জন্য বলে রাখি, আমাদের প্রথম বই ছিল ILF 100-তে 100 ইন্টারন্যাশনাল লিটারি ফাউন্ডেশনের আমাদের ফার্স্ট নিবেদন। আমাদের সেকেন্ড নিবেদন ILF 50-এ 50। সেই বইতে আমরা কিন্তু চাইবো উত্তম স্যারের একটি ছোট্ট কবিতা যেন আমরা প্রথমবার প্রকাশিত করতে পারি, তাই তো উত্তম স্যার? যদি সম্ভব হয় ILF 50-এ 50 সেই বইতে। আর অফকোর্স সেই কথা লাইভ আমরা অলমোস্ট কেড়েই নিলাম আমাদের উত্তম স্যারের কাছ থেকে। নেক্সট বই কি লিখছেন আপনি? মানে আমাদের তো এখন আপনি জানেনই কলেজ স্কোয়ারের দ্বিতীয় যে সংস্করণ অফ বইমেলা, ওটা আজকে থেকে শুরু হয়ে গেল। তো নেক্সট বই আপনার কি বেরোচ্ছে, আর মোটামুটি কবে নাগাদ টাইম ফ্রেম, মানে উইদিন অগাস্ট আমরা পেতে পারি? এই মুহূর্তে আমি একটা নতুন লেখা লিখছি, সেটা নিয়ে ব্যস্ত আছি। সেটা হলো, বইয়ের নামটা বলেই দিই, নামটা তো খুব আকর্ষণীয় একটা বিষয়, মনের মধ্যে মন। সেখানে আমাদের একটা উপন্যাস, একটা বৃহৎ গ্রাঞ্জারে লিখছি, যেটাকে বলে
মানে প্রকৃতি প্রেম এবং প্রকৃতি আছে সেখানে, অনেকটা প্রকৃতি নিয়ে। এবং একটা মানুষ তার তার যে দুটো সত্তা থাকে এবং সেটা একটা বাস্তব জীবনে তার চলা এবং তার মনের মধ্যে একটা অন্য আরেকটা মন থাকে, যে মন অনেক কিছু বলে। সেই অনেক কিছু বলা নিয়ে সে কি বলে, কি ভাবে, কি আসে তার মনে, সেসব নিয়ে অনেক কিছু আছে উপন্যাসটায়। সেই উপন্যাসটার কাজ চলছে আমার লেখা, শীঘ্রই সেটা প্রোডাকশনে মানে পাবলিকেশনের দিকে যাবে। তো এখনো কমপ্লিট হয়নি, কাজটা চলছে। তাহলে একটা কিন্তু আমার মনে হচ্ছেই, যতই আমাদের উত্তম বাবু বলুক তিনি কবিতা ভালোবাসেন, ছোট গল্প, তার কিন্তু মূল ফোকাস, মূল ফালক্রামটা কিন্তু উপন্যাস, এটা কিন্তু মানতেই লাগবে, তাই না? উপন্যাস এটা কিন্তু না মেনে উপায় নেই। তার 3-4টি উপন্যাস বেরিয়ে গেছে, আর একটাও অন প্রোডাকশনে আছে। তাহলে মূল ফালক্রাম বা মূল ফোকাসটা কিন্তু ঔপন্যাসিক হিসেবেই আমাদের উত্তম বাবু চাইছেন নিজের স্বীকৃতি, নিজের খ্যাতিটা একদম চরম শিখরে পৌঁছে যাবে। আর যেটা খুব ভালো লাগছে, এটা বারবারই বলছি, বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে দেখা হয় এই মানুষটির সাথে, ভীষণ অমায়িক ভালো মনের মানুষ, খুব স্বল্পভাষী। আজকে প্রথমবার আমার অনুরোধে লাইভে আমার সাথে প্রচণ্ড একটা ভালো মানুষের সাথে এভাবে আমরা একটা কিছুক্ষণ সময় কাটালাম, উপস্থাপিত করলাম, আপনার বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করলাম। একটা ছোট্ট কোয়েশ্চেন, জানি একটু কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে এই যে টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এত যে আমরা লাইভ মিডিয়া সবকিছু চলছে, মানে ইনস্ট্যান্ট সবকিছু, এর মধ্যে ধরুন আপনার এই উপন্যাস প্রায় 200 পাতার 150 পাতার বই, আবশ্যকতা নিয়ে কোয়েশ্চেন তুলব না, কিন্তু আপনার কি মনে হয় এর দ্বারা আপনি একটা বার্তা রেখে দিচ্ছেন আমাদের সবার কাছে? হ্যাঁ, অবশ্যই। মানে বই কি বলুন তো, টিভি, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এটা একটা মানুষ বসে খুব সহজেই এটা পেয়ে যায়। একটা মোবাইল ধরে সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা কোনো কিছু স্ক্রলিং করলে খুব সহজেই সে পায়। কিন্তু বইয়ের আবেদন, একটা বই হাতে নিয়ে পড়া, তা একটা আমরা এখন ফেসবুকে বা ইন্টারনেটে যে কোনো বই পড়তে পারি, গল্প পড়তে পারি, উপন্যাস পড়তে পারি, সেই সুযোগ, সেই সুবিধা আমাদের এসেছে এখন। কিন্তু আমরা একটা বই নিয়ে পড়ার যে মজা, যে শান্তি, এক পাতা বই পড়ার পরে যে মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়, সেটা কিন্তু এখান থেকে পাওয়া যায় না। মানে সোশ্যাল মিডিয়া বা এখানে পড়ে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। বইয়ের স্বাদ সম্পূর্ণ আলাদা। আর উত্তম বাবু, আপনি লেখক, আমারও 7টা বই বেরিয়ে গেছে। প্রথম যখন একটা পাবলিশড বই হাতে পাই, আমি জানি না আপনি করেন কিনা, অনেকেই লেখক, আপনিও নিশ্চয়ই করেছেন, গন্ধটা ফার্স্টে সুখী আমরা, তাই না? দেখি, টাচ করা সে আনন্দ, মানে এটা একজন মা ভালো বলতে পারেন, তার সদ্য প্রসব যে সন্তান, কন্যা হোক পুত্র হোক, তাকে জড়িয়ে ধরে যেরকম হয়। আমাদের অসামান্য একজন প্রতিভার সাথে এতক্ষণ আমরা ছিলাম। হ্যালো কলকাতা লাইভ, সোশিও কালচারাল মিরর উইথ উত্তম পাল। তবে এই গল্প কিন্তু চলতে থাকবে বিভিন্ন আঙিনায়, বিভিন্ন আঙ্গিকে। এই মানুষটিকে চাই, আর সকলের পক্ষ থেকে তার প্রতি একরাশ শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। আরও অনেক উপন্যাস লিখুক তিনি, আরও অনেক ছোট গল্পের সম্ভার, যেরকম হঠাৎ বৃষ্টি এবং উনি লিখেছেন, আর কবিতার বই যেটা উনি বলছেন খুব শীঘ্রই নিশ্চয়ই পাবলিশড হবে। বিভিন্ন পাবলিশার্সের অলওয়েজ আমাদের উত্তম স্যারের সাথে টাই আপস থাকেই, কানেকশনস থাকেই, আর আমরাও চাইবো আমাদের ILF এর বইতে তার লেখা যেন খুব শীঘ্রই প্রকাশিত হোক। সঙ্গে থাকুন হ্যালো কলকাতার লাইভে, সঙ্গে থাকুন এমন মানুষদের সাথে যারা বার্তা দিয়ে চলেছেন যে সাহিত্য, লিটারেচার ইজ ফর অল অ্যান্ড অল ফর লিটারেচার। থ্যাংক ইউ।